ফেরত দাও, ভারত যদি বন্ধু হয়, ভারত যদি বন্ধু হয়, হাসিনারে ফেরত দাও, হাসিনারে ফেরত দাও, ভারত যদি বন্ধু হয়, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, সিকিম নয় ভুটান নয়, বাংলাদেশ, সিকিম নয় ভুটান নয়, বাংলাদেশ, দিল্লি না ঢাকা। দিল্লির প্রতিপক্ষ বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা, কারণ কোনো দল না, কোনো সরকার না, কোনো ব্যক্তি না, কোনো সংগঠন না, সরাসরি ছাত্র জনতা ইস্টু খুনি হাসিনা। ধানমন্ডি 32 এখন কানায় কানায় পূর্ণ আছে ছাত্র জনতায়। মানে এখানে কোনো রাজনৈতিক দলের ব্যানার নিয়ে যায় নাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার নিয়ে যায় নাই, বিএনপির ব্যানার নিয়ে যায় নাই, জামাতের ব্যানার নিয়ে যায় নাই। তাদের পরিচয় একটা, তারা বাংলাদেশের সাধারণ মানুষ, গণতন্ত্রকামী মানুষ। চরিত্র নিয়ে আয়নাঘর তৈরি করে মানুষকে বছরের পর বছর গুম রেখেছে। এখন শেখ হাসিনার চরিত্র তার চেয়েও বেশি ভয়ঙ্কর, অর্থাৎ তার মধ্যে কোনো রকম কোনো অপরাধ বোধ বা পাপ বোধ তৈরি হয় নাই। ধানমন্ডি 32 নাম্বার ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে। কার নির্দেশে করা হলো, কারা করলো? হয়তো বা বিএনপি করছে, নাকি আওয়ামী লীগ করছে, না জামাত করছে, না ছাত্র জনতা করছে, এমন অনেক আলোচনা উঠতেছে। তো প্রিয় দর্শক, এইটা নিয়ে বিএনপি চিন্তাভাবনা কি, জামাতের চিন্তাভাবনা কি, এটা নিয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ জানাবো। বিএনপি এবং জামাত কি এটাকে মদত দিচ্ছে কিনা, তো এটা জানাবো। এর আগে এই আন্দোলন বা এই হামলা নিয়ে, ভাঙচুর নিয়ে, এই হামলা কারা করেছে, এই নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা আলোচনা শুনবো, এরপর বিস্তারিত কথা বলবো। ফেরত দাও, ভারত যদি বন্ধু হয়, ভারত যদি বন্ধু হয়, হাসিনারে ফেরত দাও, হাসিনারে ফেরত দাও, ভারত যদি বন্ধু হয়, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, সিকিম নয় ভুটান নয়, বাংলাদেশ, সিকিম নয় ভুটান নয়, বাংলাদেশ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লির তাবেদারি চলবে না, চলবে না, বাংলাদেশে চলবে না, দিল্লির দায়েদারি, দিল্লির তাবেদারি বাংলাদেশে চলবে না, দিল্লির গোলামি বাংলাদেশে চলবে না, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আদিবাসী মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আদিবাসী মুক্ত, আদিবাসী মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, এই আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, উনি কেন বাহিরে, আমার ভাই কবরে, আমার ভাইয়ের রক্ত, পিতা যেতে দেব না, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ষড়যন্ত্র হয় নিষেধ, ছুটে চলো বাংলাদেশ, সজাগ থাকো বাংলাদেশ, ষড়যন্ত্র হয় নিষেধ, ষড়যন্ত্র হয় নিষেধ, ছুটে চলো বাংলাদেশ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লির আগ্রাসন, ভুলে দাও, ভুলে দাও, রুখে দাঁড়াও জনগণ, দিল্লির আগ্রাসন, দিল্লির আগ্রাসন, ভুলে দাও জনগণ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা, ষড়যন্ত্রের কালো হাত, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ফাঁসিবাদের কালো হাত, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ষড়যন্ত্রের কালো হাত, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যা। মানে এখানে কোনো রাজনৈতিক দলের ব্যানার নিয়ে যায় নাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার নিয়ে যায় নাই, বিএনপির ব্যানার নিয়ে যায় নাই, জামাতের ব্যানার নিয়ে যায় নাই। তাদের পরিচয় একটা, তারা বাংলাদেশের সাধারণ মানুষ, গণতন্ত্রকামী মানুষ। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে যে শক্তিটা অবস্থান করে, সেই শক্তি আজকে শেখ হাসিনার একটা বক্তব্য আবার সম্মিলিত হয়ে গেছে, ঐক্যবদ্ধ হয়েছে। তো এটা দ্বারা কি প্রমাণ হয়? এটা দ্বারা প্রমাণ হয় বাংলাদেশের মানুষ, বাঙালি জাতি সবসময় স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তারা 1990 এরশাদের বিরুদ্ধে শেখ হাসিনার কোন বক্তব্যের কারণে ঐক্যবদ্ধ হয়েছে সবাই? আমরা দেখেছি যে একটু আগে মিডিয়া সেল তাদের পেজের মধ্যেও তারা লিখেছে বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। বাংলাদেশ এই এতদিন পর হঠাৎ করে আবার ঐক্যবদ্ধ হবার প্রয়োজন হলো কি? এর আগে 2 আগস্টের পরে কি তারা বিভক্ত ছিল? এরকম কোনো ইয়ে ছিল? আজকে ঐক্যবদ্ধ হবার পেছনের শেখ হাসিনার কোন বক্তব্যটাকে কাজ করেছে বলে মনে করেন? কেন শেখ হাসিনা দীর্ঘ দীর্ঘ 6 মাস পরে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের পেজে এসে একটা অডিও লাইভ করেছে। মানে তার চেহারা দেখা যায় না, কিন্তু অডিও লাইভ। সেই লাইভে তিনি, আমি তার বক্তৃতাটা শুনেছি একটু, তিনি সেই লাইভে খুনি হাসিনা একটু মানে ন্যূনতম যদি লজ্জাবোধ থাকে, ন্যূনতম যদি বাংলাদেশের মানুষের প্রতি, সে যে বাংলাদেশের নাগরিক ছিল, সাবেক প্রধানমন্ত্রী তো দূরের কথা, আমার কাছে মনে হচ্ছে যে এটাও ছিল না। এত বড় একটা গণহত্যা চালানোর পরে তার যেভাবে বক্তৃতা দিচ্ছে সাবলীল ভাষায়, মনে হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল। তো এই যে তার মধ্যে অ্যাজ ইউজুয়াল কথা, আমার কাছে মনে হচ্ছে যে খুনি হাসিনা যে যাই বলুক, এখন তিনি একটা মানসিক ট্রমার মধ্যে আছে এবং তিনি একজন ভালো, একজন মনে করেন সাইকোপ্যাথিক হয়ে গেছে। তার সাইকোলজিক্যাল সমস্যা এটা। তা না হলে এত বড় গণহত্যার পরে তো একটা মানুষ যে কথা বলবে, সে তো স্বাভাবিক কথা বলার কথা না, কিন্তু তিনি স্বাভাবিকভাবে কথা বলছেন। দেখেন, তো এটা দ্বারাই প্রমাণ করে যে আওয়ামী লীগ
সব সময় এরা সুযোগ সন্ধানী ছিল, স্বৈরাচার ছিল, এবং এদের বাংলাদেশের মানুষের প্রতি কখনো কোনো দায়িত্ব কর্তব্য ছিল না। সব সময় ক্ষমতা লোভী ছিল, এবং তারা কিভাবে ক্ষমতাকে ভোগ করা যায় লাশের উপর দাঁড়িয়ে ইতিহাস বিকৃত করে মানুষকে টেক দিয়ে, জামাত শিবির ট্যাগ দিয়ে তারা গত 15 বছর এই দেশকে শাসন করেছে স্বৈরাচারী কায়দায়। আজকে তিনি যে বক্তব্যটা দিয়েছে সে বক্তব্য কিন্তু বলতে পারতো, ন্যূনতম তার মধ্যে সিম্পিতি থাকতে পারতো, কিন্তু ন্যূনতম কোনো সিম্পিতি ছিল না, ন্যূনতম কোনো অনুশোচনাও ছিল না। তো এটা আমি মনে করি যে এটা একেবারে হালকা হয়ে যায়। মানে অপরাজনীতি যে তারা করছে, এই বক্তব্যটা কেন আসছে বাংলাদেশে? কিন্তু কিন্তু তিনি ধানমন্ডি তিনি 32 আমি এ বলি, হামলা কেন? তিনি ধানমন্ডি, তিনি হ্যাঁ, এতগুলো এতগুলো হত্যা মামলার আসামি হয়ে ভারতের মতো জায়গায় বসে ইন্ডিয়াতে থেকে লাইভে আসছে, তার মানে তার পুরো লাইবিলিটি এখন ইন্ডিয়াকে নিতে হবে। এই বক্তব্য গণমাধ্যমে আসার পুরো দায়ভার ইন্ডিয়া সরকারের, কারণ তিনি একজন পলাতক খুনি, একজন গণহত্যার আসামি ভারতে বসে এভাবে লাইভে আসতে পারে, তাহলে তো ভারত দায়ী তার জন্য। বাংলাদেশে মানে কোনো দল দায়ী না, কোনো সরকার দেয়, বাংলাদেশ সরকারও দায়ী না, সরাসরি ভারত সরকারকে এই দায়ভার বহন করতে হবে। বাংলাদেশে যদি কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়, বাংলাদেশে যদি কোনো অরাজকতা সৃষ্টি করতে চায় খুনি হাসিনাকে দিয়ে ভারত, তাহলে ভারত এটা ভুল করবে। কেন ভুল করবে? কারণ বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের দেশপ্রেমিক যে শক্তি, সেই শক্তি বরাবরের মতোই তারা ঐক্যবদ্ধ আছে ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে। এবং দিল্লি না ঢাকা তারা যে স্লোগান দিয়েছে, 6 মাস পরেও সেই স্লোগান প্রমাণ হয়েছে যে বাংলাদেশের মানুষ এখনো ঢাকামুখী, এখনো গণতন্ত্রমুখী। তারা স্বৈরাচার মুখী না, তারা মনে করেন দিল্লি মুখী না। তো এটা তো ভারতকে ভুলে গেলে চলবে না। ভারত মনে করছে যে 6 মাস হয়ে গেছে, মানুষ হয়তো ভুলে যাবে, তাকে লাইভে আসার সেই সুযোগ করে দিয়েছে। তো এটা আমি মনে করি যে ভারতের জন্য সবচেয়ে ভুল সিদ্ধান্ত হয়েছে। ভারত এখন কূটনৈতিক ভাবে খুবই দুর্বল, তাদের পররাষ্ট্রনীতি যা আছে, তারা এজ ইউজুয়াল পররাষ্ট্রনীতিতে আছে। তারা ভুলে গেছে যে বাংলাদেশের ছাত্র জনতা 5ই আগস্টে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের আবার নতুন করে বাংলাদেশ সৃষ্টি করেছে। কিন্তু সেটাকে আমার মনে হয় তারা ভুলে গেছে। যদি তারা আপনারা মনে বিশেষ করে রাখতো। ধানমন্ডি 32-এ কেন এই ধরনের ধ্বংসস্তূপ বা ধ্বংসলীলা চালালো, এবং আমরা দেখেছি আগুন জ্বলছে, এই মাত্র খবর আসলো যে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে খুলনার শেখ বাড়ি। এই যে বুলডোজার ঢুকেছে, সেখানে অলরেডি আহ ভাঙচুর চলছে, এবং 32 তো মোটামুটি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে আবারও। এই জায়গাতে ভূমিকা কারা রাখছে, এবং কারা এই ভাঙচুরের পেছনে আছে? আমি তো মনে করছি যে এখানে সাধারণ মানুষ তিনের বক্তব্যটা আপনি যদি পুরোটা আপনি দেখবেন, যে বক্তব্যের মধ্যে তিনি বলেছেন যে 32কে গুড়িয়ে দেওয়ার সাহস নাকি কেউ রাখে না। তো তিনি সাধারণ মানুষকে চ্যালেঞ্জ করছে, খুনি হাসিনা আচ্ছা। চ্যালেঞ্জ করার কারণে সাধারণ মানুষ ক্ষোভে পেটে উঠে সেখানে গিয়ে তারা অবস্থান নিয়েছে। তো এটা তো আমি মনে করি যে কোনো দল না এটা। এই জায়গাটা 6 মাস কেন ঘটে নাই? যখন স্বৈরাচারী শক্তি গণতন্ত্র শক্তিকে আবার চ্যালেঞ্জের মুখে ফেলে দিছে যে 32 তো কেউ যেতে পারবে না, 32 তো এখনো অক্ষত আছে, বল্টুজা দিয়ে কেউ গুড়িয়ে দিতে পারবে না, সেই শক্তি নেই, তখন জনগণ তাদের শক্তি দেখাচ্ছে। জনগণ মানে সিম্পিতি এবং দয়া দিয়ে এই 6 মাস এটাকে জিয়ে রেখেছে যে তারা সংশোধন হয় কিনা। কিন্তু তারা বরাবরের মতোই সংশোধন হয় নাই, কোনো অনুশোচনা নাই তাদের মধ্যে। তারা এখন পর্যন্ত এই খুনের দায়ভার নিয়ে দম্ভ ভরে তারা বক্তব্য দিয়ে যাচ্ছে। তো এটা হয়তো সাধারণ মানুষ, ছাত্র জনতা এটাকে পজিটিভলি নেয় নাই, যার জন্য আজকের এই ঘটনাটা ঘটছে। আমি তো মনে করি যে 32-এ যে ঘটনা ঘটছে এটা তো টুঙ্গিপাড়ায়ও ঘটার কথা, এবং হয়তো এই সামনের দিনে সেটাই হবে, যে টুঙ্গিপাড়ায় যা হচ্ছে এখন, তো এটা তো মানুষ তো টুঙ্গিপাড়াকেও গুটিয়ে দিবে। কারণ এই দেশের মানুষ স্বৈরাচারের চিহ্ন রাখতে চায় না, তারা স্বৈরাচারকে ন্যূনতম চিম্পিতি দিতে চায় না, কারণ তারা সংশোধন হয় নাই। তাদের দলীয় হাইকমান্ড থেকে এখন হুম। পর্যন্ত একটা বক্তৃতা আসে নাই যেখানে তারা অনুশোচনা বোধ করেছে, এই হত্যার দায়ভার নিয়েছে। তারা বরাবরের মতোই এই হত্যার দায়ভার নিতে রাজি না। তো যেটা দিবালোকের মতো সত্য, সেটাকে যদি আপনি স্বীকার না করেন, তাহলে আপনি কিভাবে আবার বাংলাদেশের পুনর্বাসন? আমি শুধু ছোট্ট একটা কথা বলবো, দেখেন 32 নম্বরে আজকে যা হচ্ছে, এটা সম্পূর্ণ দায়ভার এই বাংলাদেশের ছাত্র জনতার। তাদেরকে তাদেরকে পুষিয়ে তুলছে শুধুমাত্র খুনি হাসিনার একটা, পলাতক হাসিনার একটা বক্তব্য। তো এটা তো কোনো রাজনৈতিক দলও নিবে না, এটা কোনো ব্যক্তিও নিবে না এর দায়ভার। এটা সম্পূর্ণ ছাত্র জনতার সিদ্ধান্ত। তো আমি শুধু এটাই বলছি যে যে যাই করুক না কেন, সাধারণ মানুষের ঊর্ধ্বে কেউ না। সাধারণ মানুষ, আমি তো বলছি 6 মাস কেন, 60 বছর পরেও মানুষের মধ্যে এই ক্ষোভটা থাকবে। কারণ মানুষ দেখেছে এই জুলাই আগস্টে কি হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে। তো হুম। সেটা তো মানুষ ভুলে যাবে না। আর আমি আবারও বলছি, রিপিট করছি, জুলাই আগস্টের অভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের ব্যানারে হয় নাই, ছাত্র হুম। জনতার ব্যানারে হয়েছে। সুতরাং এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ছাত্র জনতা আছে। এখানে কোন রাজনৈতিক দল আছে কোন রাজনৈতিক দল নাই সেই প্রশ্নে আমরা যাব না, একদম সরাসরি ছাত্র জনতা। কিন্তু তারা আমরা যতদূর যতবারই পেরেছি পুনর্বাসন। যে শেখ হাসিনা আজকে হয়তো, এবং আওয়ামী লীগের পক্ষ থেকেও
বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছে এবং আন্দোলনের ঘোষণা এবং কঠোর হরতালের ঘোষণা দেওয়ার কথা, সেগুলি তো প্রতিপালন করার কোনো একটা ইয়ে আছে, তারা তো ঘোষণা দিয়েছে, সেগুলি কিভাবে করতে পারবে তারা? না, পার আমি করা তো বলছি যে সরকার সরকার তাদের বিরুদ্ধে হার্ড হওয়ার তো কোনো কিছু নাই। তারা কর্মসূচি নিয়ে মাঠে আসুক, দেখা যাক বাংলাদেশের গণতন্ত্রকামী মুক্তিকামী যেই ছাত্র জনতা ছিল যে ব্যানার নিয়ে, সেই ছাত্র জনতা কিভাবে তাদেরকে মোকাবেলা করে সেটাই দেখার বিষয়। এখানে সরকারের কোনো বিষয় না তো। তার মানে আপনি বলছেন যে তারা আসুক, যদি পারে করবে, ছাত্র জনতা হ্যাঁ, এই প্রস্তুত তো আছে তারা তারা তাদের জন্য আসুক না, করার জন্য। তারা একটা ধন্যবাদ। কর্মসূচি, একটা হরতাল আহ্বান করুক, দেখেন মানুষ তাদেরকে কিভাবে ফিটিয়ে ছাল তুলে ফেলে। এখানে সরকার যদি নমনীয় হয়, হার্ড হয়, সেটার সাথে আমি শেখ হাসিনা কি চেয়েছিল আর বাস্তবে কি ঘটল, অথবা শেখ হাসিনা যা চেয়েছিল বাস্তবেও ঠিক তাই ঘটল, আসলে কি তাই? বিষয়টা একটু আলোচনা এবং পর্যালোচনা করার চেষ্টা করি। শেখ হাসিনা আসলে কি চেয়েছিল এবং বাস্তবে কি ঘটল? আমার ধারণা অনেকেই যেটা বলছেন বা বলবেন যে শেখ হাসিনা যা চেয়েছিল বাস্তবেও তাই ঘটল। আমার ধারণা শেখ হাসিনা যা চেয়েছিল বাস্তবে আসলে সেটা ঘটে নাই, একটু অন্যভাবে ঘটেছে। শেখ হাসিনার চাওয়ার সঙ্গে বাস্তবের ঘটনাক্রম পুরোপুরিভাবে মিলছে না, এবং শেখ হাসিনা একটু হোঁচট খেয়েছেন যে তিনি যে প্রক্রিয়াতে গেমটা সামনে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বা যেতে চেয়েছিলেন সেটা তিনি পারেননি। কেন পারেননি? কারণ শেখ হাসিনা নিজে মাঠে নেমেছে, অত্যন্ত কুরুচিপূর্ণ, অশ্লীল এবং একজন পতিত স্বৈরাচার, গণহত্যাকারী, যার আচার আচরণ কথার ভেতরে কোনো রকম কোনো অনুশোচনা তো দূরের কথা, গণহত্যাকারীর অনুশোচনা থাকলো কি না থাকলো সেটা দিয়ে আমার কাছে কিচ্ছু যায় আসে না, তার ভেতরে যে সামান্যতম একটু পাপ বোধ থাকবে সেটা তার ভেতরে নাই। সে আগে যে চরিত্র নিয়ে গণহত্যা সংগঠিত করেছে, আগে যে চরিত্র নিয়ে আয়নাঘর তৈরি করে মানুষকে বছরের পর বছর গুম রেখেছে, এখন শেখ হাসিনার চরিত্র তার চেয়েও বেশি ভয়ঙ্কর। অর্থাৎ তার মধ্যে কোনো রকম কোনো অপরাধ বোধ বা পাপ বোধ তৈরি হয় নাই। শেখ হাসিনা মাঠে এসে দেশের মানুষকে তিনি কি বলে যে বিরক্তের একেবারে চূড়ান্ত করে মানুষকে উত্ত্যক্ত করছেন। আর কেন করছেন এটা সেই ব্যাখ্যায় আসার আগে আরেকটু বলি, শেখ হাসিনা আরেক দল কি বলবো প্রোপাগান্ডাবাজকে মাঠে নামিয়েছেন। তারা কেউ তৃতীয় শ্রেণীর, কেউ চতুর্থ শ্রেণীর, কেউ পঞ্চম শ্রেণীর প্রোপাগান্ডাবাজ। কারো কারো প্রোপাগান্ডা বা কারো কারো কোনো শ্রেণীও নাই, একেবারে শ্রেণীবিচ্যুত অশ্লীল মানুষ হিসেবে যারা পরিচিত, যাদের সমাজে কোনো কমিটমেন্ট নাই, যাদের সমাজে কোনো অবস্থান নাই, যারা নিজের কাছে জবাবদিহি করে না, যাদের আওয়ামী লীগের ভেতরে কোনো অবস্থান নাই, যারা কোনোদিন আওয়ামী লীগের রাজনীতি করে নাই, সুযোগ পেলে যারা আবারও চুরি বাটপারি ইত্যাদি ইত্যাদি করবে, এরকম কিছু মানুষকে শেখ হাসিনা মাঠে নামিয়েছে। এই মানুষগুলো ভার্চুয়াল, তারা সবাই বিদেশে, এই মানুষগুলো ভার্চুয়ালি যেটা করছে শেখ হাসিনাকে খুশি করার জন্যে দেশের মানুষকে বিরক্ত করছে, উত্ত্যক্ত করছে। ছাত্র জনতা, যে ছাত্র জনতা গণঅভ্যুত্থান সংগঠিত করে রক্ত দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, সেই ছাত্র জনতাকে নিয়ে হাসি রসিকতা এবং ছাত্র জনতা যাতে উত্ত্যক্ত হয় সেই উত্ত্যক্ত করার দায়িত্বটা নিয়েছে। শেখ হাসিনা নিজে মানুষকে বিরক্ত করছে, উত্ত্যক্ত করছে, তার যে একদল নারী পুরুষ, এর মধ্যে কেউ কেউ আছে নারী নিপীড়ক প্রকাশ্যে প্রমাণসহ, সেই সমস্ত মানুষদেরকে শেখ হাসিনা মাঠে নামিয়েছে। তাদের সঙ্গে শেখ হাসিনার দহরম মহরম চলছে এবং তারা সম্মিলিতভাবে মানুষকে উত্ত্যক্ত করছে। ছাত্র জনতা যারা আন্দোলন সংগঠিত করেছে, গণঅভ্যুত্থান সংগঠিত করেছে, শেখ হাসিনাকে বিতাড়িত করেছে, তাদেরকে উত্ত্যক্ত করছে, সাধারণ মানুষকে উত্ত্যক্ত করছে। কেন করছে এটা? এই যে কেন করছে সেই জায়গাটি হচ্ছে মূল প্রশ্ন। শেখ হাসিনা এদের মানুষকে উত্ত্যক্ত করছে, ছাত্র জনতাকে উত্ত্যক্ত করছে, কারণ শেখ হাসিনা চাচ্ছিল আওয়ামী লীগের যে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মীরা এখনও দেশে রয়ে গেছে, যারা পালিয়ে চলে যান নাই, তারা নীরবে আছেন, চুপচাপ আছেন,
শেখ হাসিনার চাওয়া ছিল যে শেখ হাসিনা এসে বক্তব্য রাখবেন, মানুষকে উত্ত্যক্ত করবেন। শেখ হাসিনার ওই যে নারী পুরুষ একদল যাদেরকে মাঠে নামিয়েছেন, নারী নিপীড়কদের মাঠে নামিয়েছেন, তাদেরকে দিয়ে মানুষকে উত্ত্যক্ত করাবেন এবং ছাত্র জনতা, দেশের মানুষ বা তার প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীরা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উপরে আক্রমণ করবে, তাদেরকে নিপীড়ন করবে, তাদেরকে ঘরবাড়ি ছাড়া করবে, তাদের ঘরবাড়িতে আগুন লাগিয়ে দিবে। এটা ছিল শেখ হাসিনার চাওয়া। বাস্তবে ঘটল কি? বাস্তবে শেখ হাসিনার চাওয়া অনুযায়ী ঘটনা ঘটে নাই। শেখ হাসিনা মনে করেন নাই যে তিনি এবং তার লোকজন দিয়ে যে মানুষকে উত্ত্যক্ত করা হচ্ছে, এই উত্ত্যক্ত করার পরিণতিতে ৩২ নম্বর ধুলোয় মিশিয়ে দেয়া হবে, ভেঙে গুড়িয়ে দেয়া হবে, এটা শেখ হাসিনার হিসেবে ছিল না। ৩২ নম্বরে আক্রমণ হয়েছে, ভেঙে গুড়িয়ে দেয়া হচ্ছে, এখনও পুরোটা না হলেও ভেঙে গুড়িয়ে দেয়া হচ্ছে। এটার পক্ষে বিপক্ষে, কেন সরকার কেন নীরব থাকলো, সরকার কেন থাকে, ইত্যাদি নিয়ে তর্ক বিতর্ক আলোচনা থাকবে, সেই আলোচনায় আমি যাচ্ছি না। বাস্তবে যা ঘটেছে সেটার কথা বলছি। শেখ হাসিনা ভাবেন নাই যে ৩২ নম্বরের বাড়ি এইভাবে ভেঙে গুড়িয়ে দেয়া হবে। শেখ হাসিনা ভাবেন নাই যে তার নিজের যে বাড়ি, তার স্বামীর নামে যে বাড়ি সুধা সদন, এই বাড়িটি এইভাবে ভাঙা হবে, এইভাবে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হবে। বাস্তবে শেখ হাসিনার উপরে আঘাতটা সরাসরি এসেছে। আর শেখ হাসিনার চাওয়া ছিল আঘাতটা আসবে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে, কিন্তু সাধারণ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উপরে আক্রমণটা আসেনি। আক্রমণটা এসেছে সরাসরি শেখ হাসিনার উপরে, ৩২ নম্বর বাড়ির উপরে, যেটা শেখ হাসিনার হিসেবে মেলে নাই। এর বাইরে আওয়ামী লীগের, অর্থাৎ শেখ হাসিনার সঙ্গে যারা পালিয়েছে এবং কেউ কারাগারে আছে, আওয়ামী লীগের নেতাদের উপরে আক্রমণটা হচ্ছে। আমি জানি না কতজনের উপরে এই আক্রমণটা হবে এবং কতজনের উপরে গিয়ে সেটা থামবে। বিভিন্ন জায়গাতে, দেশের বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের যারা ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনার সবচেয়ে কাছের ছিল, সবচেয়ে বেশি মানুষকে নিপীড়ন নির্যাতন করেছে, মানুষের ঘর বাড়ি ছাড়া করেছে, গুম করেছে শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী, সেই সমস্ত এবং লুট করেছে, সেই সমস্ত অনেক নেতার বাড়ি ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে। এটা যদি আক্রান্ত হয় শেখ হাসিনার কিছু যায় আসে না, তাদের বাড়িতে আক্রমণ হলে শেখ হাসিনার লাভ। শেখ হাসিনা চায় আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে আক্রমণ হবে এবং সেটার ছবি দেশে এবং বিদেশে প্রকাশিত হবে এবং শেখ হাসিনা রাজনীতি করতে সুবিধা পাবে যে এই দেখো বাংলাদেশে অরাজকতা চলছে। কিন্তু বাস্তবে শেখ হাসিনার যে ইমেজ, শেখ হাসিনা যে গণহত্যা করে দেশ থেকে পালিয়েছে, এই পালানোর যে ভাবমূর্তি সারা পৃথিবীতে, এটা দিয়ে শেখ হাসিনার খুব বেশি কোনো রাজনীতিতে উপকৃত হবে না। তবে সরকারের ভাবমূর্তি নিয়ে একটা প্রশ্ন তৈরি হবে, সরকারকে নানাবিধ প্রশ্নের জবাব দিতে হবে যে সে থাকা অবস্থাতে, সরকার থাকা অবস্থাতে এই ভাঙচুরটা হলো কীভাবে, এটা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হবে। নিশ্চয়ই সরকার এটার জবাব দিবে। আর আরেকটা জিনিস, শেখ হাসিনা এখনও পর্যন্ত একটা ইলিউশনের জগতে আছে, শেখ হাসিনা এখনও পর্যন্ত একটা ইউটোপিয়ান জগতে আছে। সে ভাবতেই পারছে না যে সে প্রধানমন্ত্রী নাই, সে মনে মনে ভাবছে এই আবার সে ক্ষমতায় চলে আসবে, আবার সে বাংলাদেশে চলে আসবে, এবং সে তার নেতাকর্মীদের এরকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে। এই যে ধারণা দেওয়ার চেষ্টা, 15 বছর 16 বছর ক্ষমতায় থাকার ফলে নেতাকর্মীদের সে এটা বোঝাতে সক্ষম হয়েছিল যে তার অসীম ক্ষমতা, সে ইচ্ছে করলেই ক্ষমতায় থেকে যেতে পারবে, আজীবন ক্ষমতায় থেকে যেতে পারবে, 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থেকে যেতে পারবে, আমৃত্যু ক্ষমতায় থেকে যেতে পারবে। এই যে সে চিন্তাভাবনাটা করেছিল, এই চিন্তাভাবনাটা এখনও নেতাদের অনেকের মাঝে বিরাজ করছে যে শেখ হাসিনা আবার ফিরে আসবে, অমুক দেশ তাকে ক্ষমতায় নিয়ে আসবে, অমুক নেতা তাকে ক্ষমতায় নিয়ে আসবে, শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে এবং এসে প্রতিশোধ নেবে, সবাইকে হত্যা করবে, সবাইকে জেলে নেবে, সবাইকে দেশ ছাড়া করবে। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশে বহু কিছু ঘটতে পারে, অনেক অরাজকতা হতে পারে, অনেক ঝামেলা হতে পারে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। এর ফলে কি হবে? অনেক কিছু হতে পারে, কিন্তু শেখ হাসিনা কোনোদিন বাংলাদেশে আর ফিরে আসবে না। শেখ হাসিনার রাজনীতি আর বাংলাদেশে চলবে না। এই অনুশোচনাহীন, নেতৃত্ব পরিবর্তনহীন আওয়ামী লীগ বাংলাদেশে কোনো রাজনীতির স্কোপ পাবে না, সুযোগ পাবে না। এটা আওয়ামী লীগের নেতাদের, আওয়ামী লীগের কর্মীদের, আওয়ামী লীগের সমর্থকদের বুঝতে হবে, বোঝা দরকার। তারা যদি এটা বোঝেন, শেখ হাসিনার ফাঁদে যদি পা না দেন, তাহলে তারা বিপদে কম পড়বেন। আর তারা যদি শেখ হাসিনার ফাঁদে পা দেন, তাহলে তাদের জন্য বিপদ, আরও বড় বিপদ অপেক্ষা করছে। শেখ হাসিনার চালাকিটা খেয়াল করে দেখেন।
আমি আছি, যত দূরেই থাকি না কেন। আগে বলতো কি, সীমান্তের কাছেই আছি, চট করে ঢুকে পড়বার। এখন কি বলে, আমি আছি, যত দূরেই থাকি না কেন আমি আপনাদের সাথে আছি। ভণ্ডামির একটা সীমা থাকা দরকার। বোনকে নিয়ে পালিয়ে এখন বলে যে আমি যত দূরেই থাকি না কেন আপনাদের সাথে আছি, আমার মন পড়ে আছে এখানে। তো মন পড়ে থাকলে সশরীরে আসেন না কেন? নেতাকর্মীদের বিপদে ফেলছেন কেন এই পরিকল্পিতভাবে? নেতাকর্মীদের এই বিষয়টি বুঝতে হবে। যারা বলার চেষ্টা করছেন যে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হচ্ছে, নির্বাচন দিবে না, আজীবন ক্ষমতায় থেকে যাবে, তাদের বোধের মধ্যে এটাও আসা দরকার যে এই যে ঘটনাগুলো ঘটছে এর পরিপ্রেক্ষিতে নির্বাচন যে সময়ে হওয়ার কথা সেটা হওয়ার পরিবেশ আরও শক্ত হচ্ছে, অর্থাৎ নির্বাচন ঠিক সময় মতো হবে। আপনাদের যে স্বপ্ন দেখছেন, দিবা স্বপ্ন দেখছেন, ওই স্বপ্ন কোনো দিন পূরণ হবে না। শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশে আর ফিরবে না। এই আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর কোনো দিন ফিরবে না। শেখ হাসিনা বাংলাদেশে আর কোনো দিন ফিরবে না। আওয়ামী লীগের নেতাদের বিষয়টি বোঝা দরকার, উপলব্ধি করা দরকার। সেটা যদি তারা করতে পারে তাহলে তারা শেখ হাসিনার ফাঁদে পা দিবে না। শেখ হাসিনার ফাঁদে পা দিয়ে নিজেরা আক্রান্ত হবে না। শেখ হাসিনার ফাঁদে পা দিয়ে তারা নিজেরা দেশ ছাড়া হবে না, ঘর বাড়ি ছাড়া হবে না। এটা আওয়ামী লীগের নেতৃবৃন্দের বুঝতে হবে। কেউ, কোনো দেশ শেখ হাসিনাকে ক্ষমতায় এনে দিবে না, দেওয়ার কোনো সুযোগ নাই, দেওয়ার কোনো পরিবেশ নাই। পরিবেশ কোনো দিন তৈরি হবে না, যা কিছুই দেশে ঘটুক না কেন। এটা আওয়ামী লীগের সমর্থকদের বুঝতে হবে। আসসালামু আলাইকুম, প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ নিধন অভিযান চলছে, অথবা আওয়ামী লীগ নেতাদের অবৈধ যে অট্টালিকা গড়ে উঠেছে সেগুলো ধ্বংসের অভিযান চলছে। গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বুলডোজার অভিযান শুরু হয়েছে এটা এখনও থামেনি। কেবল রাজধানীর ধানমন্ডি ৩২ নাম্বার নয়, এটি এখন সারা দেশে আওয়ামী লীগের বড় বড় হাই ভোল্টেজ নেতাদের বাড়িকে গুড়িয়ে দিচ্ছে। এখন পর্যন্ত আমরা জেনেছি ভোলার তোফায়েল আহমেদ এবং আমির হোসেন আমু, রাজশাহী শাহরিয়ার আমাদের যিনি মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী, তার বাড়ি, কুষ্টিয়ার মাহবুবুল আলম হানিফের বাড়ি এবং খুলনা সহ বা সেরনিয়াবাদ অথবা আবুল হাসনাত আবদুল্লাহ, তাদের প্রত্যেকেরই বাড়িঘর আগুন জ্বালিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। কেবল শেখ হাসিনা নয়, তার আগুনে পড়ল আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বাড়িঘর। জানা গেছে ৫ আগস্টের পর যেসব বাড়িঘর বেঁচে গেছে এবার সেগুলো আক্রান্ত হয়েছে। প্রশ্নটা হলো, এই বাড়িঘরগুলো হঠাৎ করে আক্রান্ত হলো কেন? গতকালকে শেখ হাসিনা ভারতে বসে ভার্চুয়ালি যে বক্তব্যটি দিয়েছে এটা জনগণের মধ্যে আরও বেশি ক্ষোভের সৃষ্টি করেছে। দুটো কারণ। দেশের মানুষ মনে করেছিল শেখ হাসিনা হয়তো এ যাত্রায় ক্ষমা চাইবে তার কৃতকর্মের জন্য, কিন্তু আমরা দেখলাম শেখ হাসিনার পুরো বক্তব্যটি খেয়াল করে যে তিনি তার ফিরিস্তি, তার গুণগান এবং তার দলের উপর হওয়া নির্যাতনের বর্ণনা দিয়েছেন, পাশাপাশি তিনি দেশের মানুষকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন। কোথাও এতটুকু বলেননি যে ছাত্র জনতাকে হত্যার দায়ে তিনি ক্ষমা চাইছেন। প্রশ্ন হলো, তিনি কি সুস্থ মানুষ নাকি তিনি অসুস্থ? কেন তিনি এই দেশের জনগণের কাছে এতটুকু সরি বলতে পারেননি? ২০০০-এর অধিক ছাত্র জনতা প্রাণ দিল জুলাই অভ্যুত্থানে, অর্ধ লক্ষ আহত হলো, পঙ্গুত্ব বরণ করলো, অসহায় হলো অনেকেই চোখ হারিয়ে। তাদের ব্যাপারে কি তিনি এতটুকু দরদ তার কণ্ঠে দেখাতে পারতেন না, ক্ষমা চাইতে পারতেন না? করেননি। এরপরই আমরা দেখলাম ধানমন্ডির দিকে যখন সবাই মার্চ শুরু করলো, হাতুড়ি শাবল দিয়ে যখন দেয়ালকে ভাঙার কাজটি শুরু করলো, তারপর এলো আইনশৃঙ্খলা বাহিনীর বাধা, তারপর এলো সেই বাধা উপেক্ষা করে প্রথমে ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর, পরবর্তী সুধা সদন ভাঙচুর এবং আগুন লাগানোর ঘটনা। তারপরে ঘটল একে একে গভীর রাত থেকে সারা দেশে আওয়ামী লীগের বড় বড় নেতাদের বাড়ি ভাঙচুরের কাজটি। খুলনাতে ভাঙা হয়েছে, চট্টগ্রামে ভাঙা হয়েছে, ভোলাতে ভাঙা হয়েছে, বরিশালে ভাঙা হয়েছে, ঝালকাঠিতে ভাঙা হয়েছে, রাজশাহীতে ভাঙা হয়েছে। মানে দেশের প্রতিটি স্থানে আওয়ামী লীগ নেতাদের
বাড়িঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এবং দেখা গেছে দিন যখন গড়িয়ে এলো, অর্থাৎ রাত পেরিয়ে দিন, তখন দেখলাম বিভিন্ন জায়গায় বেকু বুলডোজার দিয়ে বাড়ি ভাঙচুরের কাজটি চলেছে। কিন্তু এই কাজটি 5 অক্টোবরের পর বন্ধ ছিল। এটা আবার নতুন করে শুরু হয়েছে। কারণ দুটো। এক, এখানে কিন্তু জামায়াত এবং বিএনপি জড়িত না। জড়িত কারা? এই দেশের বিক্ষুব্ধ জনতা, যারা মনে করছেন যে বিএনপি এবং জামায়াত মিলে আওয়ামী লীগকে রক্ষা করতে চেয়েছে। তাদের ক্ষোভটা এবার আশ্রয় পড়েছে এই বাড়িগুলোর উপরে, যদিও এই নেতারা অনেকেই পালিয়ে রয়েছে। আবারও বলছি কথাটা, বিএনপি এবং জামাতে যারা কর্মী রয়েছেন তারা দেখলেন যে আমাদের রাজনৈতিক দলগুলো তো তলে তলে শত্রুদের সাথে সম্পর্ক বজায় রেখে চলছে, তাদের সাথে প্রেম রিলেশনটা ধরে রেখেছে। অর্থাৎ আমরা জনগণ রাস্তায় মার খাবো, জেলে যাব, পালিয়ে বেড়াবো, আর নেতারা আত্মীয়তার বন্ধনে হোক কিংবা গোপনে বাণিজ্যিক সম্পর্কের কারণে হোক, এরা এই রিলেশন ধরে রাখবে। এটা তো হতে পারে না। তাই জনগণ এবার নিজেই রাস্তায় নামলো, কোনো নেতার নেতৃত্ব বা নির্দেশ ছাড়াই। তারা নিজেরাই এই কাজগুলো সমাধান করলেন। এতে করে দুটো বার্তা গেল রাজনৈতিক উচ্চ মহলে। এক, 24-এর পর নেতা কর্মীরা কোনো দলের আনুগত্যের মধ্যে নেই। তারা নিজেরা তাদের ভালো মন্দটা বুঝতে শিখে গেছেন। তাদেরকে আপনারা চাইলে আপনাদের মতো আর কন্ট্রোল করতে পারবেন না। 2, আপনারা নেতাদের সাথে যতই প্রেম করেন, কর্মীরা এখন আর আপনাদের নির্দেশ মানার অপেক্ষায় থাকবে না। যখন তাদের কাছে মনে হবে এটা ঠিক, এটা ব্যাঠিক, তারা নিজেদের কাজটা নিজেরাই করবে। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগ তারা 6 মাসে, মানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পর 6 মাসে তারা ধরে নিয়েছিল এই সরকার স্বাভাবিক হয়ে আসছে, এই সরকারের ভেতরে অভ্যুত্থানের স্পিরিট বা বিপ্লবের স্পিরিট স্তমিত হয়ে আসছে। এবার রাজনীতি তারা অ্যাক্টিভ হবে। যেমন তারা ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারি জুড়ে তারা নানান রকম কর্মসূচি দেবে। ব্যাস, এবার বাংলাদেশের ছাত্র জনতা তাদেরকে তার সমুচিত জবাব দিয়ে দিয়েছে। অর্থাৎ এই দেশে আওয়ামী লীগকে আর কোনোভাবেই কোনো কর্মসূচি পালন করতে দেবে না ছাত্র সমাজ। এটা জামায়াত বিএনপির কর্মসূচি না, এটা হলো ছাত্র জনতার। কালকে আমরা কি দেখলাম? আমেরিকা এবং ফ্রান্স থেকে ইলিয়াস এবং পিনাকি আর বাংলাদেশের 2-1 সমন্বয়ক তারা ঘোষণা দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কোনো রাজনৈতিক দল কিন্তু বলেনি এটি। সবাই হুড়মুড়িয়ে নেমে এলো রাস্তায়, কাউকে ভাড়া দিয়ে আনতে হয়নি। সারা রাত জেগে যারা এই বাড়ি ভাঙচুরের কাজটি করেছে তাদেরকে খাবার পানি বিরিয়ানি দেওয়া হয়নি, নিরাপত্তাও দেওয়া হয়নি। প্রত্যেকে জীবনের হুমকি মাথায় নিয়ে কাজটি করেছে। এর জন্য কেউ অর্থ পাবে এমনটিও না। অর্থাৎ ক্ষোভের বহিঃপ্রকাশটা এভাবে ঘটেছে। 2 নম্বর বিষয়, কি বুঝলেন এখন আপনারা? শেখ হাসিনা যখন খালেদা জিয়ার বাড়িটি ভাঙল, বা শেখ হাসিনা যখন অন্যান্য সময় বিভিন্ন নেতাদের বাড়ি ভাঙচুর করেছেন, তখন তিনি কি বুঝেছেন একদিন তার দিকে আসতে হবে বা একদিন তার দিকে এই বিপদ ধেয়ে আসবে? বোঝেননি। একটা ব্যাপার খেয়াল করেন যে শেখ হাসিনা নিজেকে ঈশ্বরের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। আজকে দেখলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে, জয় বাংলার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে অনেকগুলো টেক্সট আমরা পেলাম ইসমাইল হোসেন সম্রাট সহ আওয়ামী লীগের অনেক নেতাদের এবং হানিফ সাহেবের ছেলে সাইদ খোকন সহ অনেকের হোয়াটসঅ্যাপে তাদের চ্যাটিং দেখলাম। প্রত্যেকেই শেখ হাসিনাকে দায়ী করছেন। তারা বলছেন, সাইদ খোকন বলছেন যে আমাকে নমিনেশন না দিয়ে তার পরিবারের তাপসকে নমিনেশন দিয়েছিল হাসিনা। তিনি তার পরিবারকে ভালোবাসতেন আর পরিবারকেই তিনি প্রমোট করতেন, আর আমাদেরকে তিনি ব্যবহার করতেন। ইসমাইল হোসেন সম্রাট বলছেন যে নেত্রী নিজে পালিয়ে গিয়ে পরিবার নিয়ে সেইবে চলে গিয়ে আমাদেরকে এক ভয়ঙ্কর পরিবেশে রেখে গেছেন, আর তিনি এখন আমাদের নেতাকর্মীদের বলছেন রাস্তায় এসে আত্মাহুতি দিতে। এটা সম্ভব? তিনি ভুল করবেন আর মাসুল আমরা দেব। আরও অনেক নেতারা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে বলছেন তার এই উল্টাপাল্টা বক্তব্যে ছাত্র সমাজ রাস্তায় নেমেছে। তার এই মানে কি বলবো যে অশালীন উক্তি বক্তব্যগুলো এই দেশকে উত্তপ্ত করেছে। সত্যিকার অর্থে যারা আওয়ামী লীগের বুদ্ধিমান নেতাকর্মী আছেন, চিন্তা করেন তো শেখ হাসিনা কীভাবে
পালিয়ে গেল। শেখ হাসিনা কিন্তু এই দেশ থেকে 3বার পালিয়েছে, মনে করবেন। 75-এ যখন তার বাবাকে হত্যা করা হয় তিনি দেশে আসেননি, তিনি ভারতে 6 বছর পালিয়েছিলেন। এরপর 1/11-এ দুই নেত্রীকে যখন মইনিউ বলেছিলেন দেশ ছেড়ে যেতে, শেখ হাসিনা চলে গেছেন, মনে আছে? বেগম জিয়া কিন্তু দেশ ছেড়ে চলে যাননি। 3 নম্বর, এই 24-এর অভ্যুত্থানে শেখ হাসিনা আবারও দেশ ছেড়ে পালিয়ে গেছেন, অথচ জেলে গেছেন খালেদা জিয়া, আপোষ করেননি। জামাতের নেতারা, শীর্ষ সব নেতারা ফাঁসির কাস্তে ঝুলেছেন, প্রেসিডেন্টের কাছে ক্ষমা ভিক্ষাও চাননি। কি বুঝলেন? শেখ হাসিনা পালায় না, ওবায়দুল কাদের পালায় না। ওবায়দুল কাদের এবং তার ভাইয়ের বাড়িটিও ভাঙচুর করা হয়েছে। এক কথায় যে এই যে তারা বাংলাদেশের মানুষের মনের কথা না বলে তারা তাদের মতো জুলুম যে চাপিয়ে দিয়েছে, তার রেজাল্ট যে কত ভয়াবহ হয় এটা এখন বাংলাদেশের মানুষ দেখলো। শুধু আজকে না, আগামী দিনে যারা রাজনীতি করবেন তাদেরও এইটা মনে রাখতে হবে কালকে কি হতে পারে। বাংলাদেশের নেতা নেত্রীদের বলবো যে আপনারা প্রচুর অবৈধ অর্থ কামাই করেন, আপনারা সম্পদ এই দেশে গড়বেন না। আপনারা কানাডা, আমেরিকা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইংল্যান্ড যেখানেই পারেন সম্পদ গড়বেন। কারণ কি জানেন? যে ঘৃণার রাজনীতি আপনারা শুরু করে গেছেন এই দেশে, এটা আপনাদের অনেক দিন ভোগাবে। শেখ হাসিনা ভেঙেছে, এবার শেখ হাসিনাটা ভাঙা হয়েছে। আগামী দিন যে নেতারা বাংলাদেশে বাড়ি করবেন তারা হয়তো টিনের বা মাটির বাড়ি বানাবার চেষ্টা করবেন। কারণ এই হাজার হাজার কোটি টাকা দিয়ে বাড়ি বানিয়ে লাভ কি? ক্ষমতা হারাবার পরই দৃশ্যটা কেমন হয় কম বেশি বুঝতে পারছেন তো। তাই বলবো, কোনো নেতা নেত্রীর বাড়ি এই দেশে আর বানানো উচিত না, যারা এই দেশের জনগণের উপর জুলুম করবেন বা যারা বিরোধী মতের উপর দমন পীড়ন চালাবেন। আমি মনে করি এই প্র্যাকটিসটা বাংলাদেশে চলা উচিত, যাতে করে আমাদের নেতারা অবৈধ অর্থ বেশি গিলতে না পারে। 3 নম্বর প্রসঙ্গ, এই ঘটনাগুলো দিয়ে আমরা কি বুঝলাম বা আসলে বাংলাদেশের সিচুয়েশন কোন দিকে যাচ্ছে? যৌথ বাহিনী মাঠে নামছে সাঁড়াশি অভিযানের জন্য। দেশের প্রত্যেকটি ডিস্ট্রিক্টে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন বিভাগকে এই ব্যাপারে তথ্য চাওয়া হয়েছে এবং দেওয়া হয়েছে। আওয়ামী লীগ বা ফ্যাসিজমের যারা দোসর এখনও দেশে রয়েছেন তাদের শাস্তির আওতায় আনতে, আইনের আওতায় আনতে আমাদের যৌথ বাহিনী, পুলিশ সহ সেনাবাহিনী সহ এবার যৌথ অভিযানে নামবে। তাদের কাছ থেকে, অর্থাৎ জেলা প্রশাসকদের কাছ থেকে তালিকা চাওয়া হয়েছে কোন কোন ডিস্ট্রিক্টে কারা রয়েছে এবং কারা ক্ষমতার অপব্যবহার করে জুলুম করেছে এবং কারা 5 তারিখের পর দেশে নতুন করে অরাজকতা সৃষ্টির কাজটি করেছে। এদের ধরার জন্য এখন কাজ করছে আমাদের যৌথ বাহিনী। আগামীকালকে থেকে হয়তোবা বড় পরিসরে এই অভিযান পরিচালনা করবে। পাশাপাশি 5 তারিখের পর যারা দেশের ভেতরে চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি, লুটপাট, চাঁদাবাজি সহ মানে একরকম আওয়ামী লীগের রেখে যাওয়া দায়িত্ব পালন করেছে তাদের উপরও অভিযান চলবে এই যৌথ বাহিনীর টার্গেটে। এবার কি করা হবে? এটি একটি ভালো খবর আমরা বলতে পারি। এটার মাধ্যমে হয়তো মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে। দর্শক, তারপরের যে বিষয়টি যেটা দিয়ে আমি ভিডিওটা শেষ করতে চাই সেটা হলো যে বাংলাদেশে এই মুহূর্তে রাজনীতিতে একটা কি বলবো হার্ড লাইনে সব কিছু আছে। জুলাই প্রোক্লেমেশনটা এখনই ঘোষণার সময় এসছে। যারা এতদিন আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতির সুযোগ করে দেবেন ভেবেছিলেন তারাও নড়ে চড়ে বসেছেন। তারা মনে করেছিলেন ছাত্র সমাজ ঘুমিয়ে গেছে। না, ছাত্র সমাজ ঘুমায়নি। তারা কি করতে পারে? তারা বুলডুজার ছাড়া বাড়ি ভাঙতে পারে, বেকু ছাড়া বাড়ি ভাঙতে পারে। বুঝতে পারছেন? তারা সেনাবাহিনী, পুলিশকে তোয়াক্কা করে না। যখন তাদের সামনে এটাকে ন্যায় মনে হয় তারা সেটা করতে পারে। গত রাত থেকে তারই ফলাফল দেখেছেন। এতদিন যারা ছাত্র সমাজকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন, ক্ষমতায় বসে গেছেন, ক্ষমতায় বসে যাবেন, নির্বাচন নির্বাচন বলে স্লোগান তুলেছেন, আমার মনে হয় তারা এবার একটু সাউন্ড কমাবেন, কারণ ছাত্র সমাজ ঘুমায়নি। আপনার কি মনে হয় ধানমন্ডি 32 বা সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িগুলো কোনো একটি দল ভেঙেছে? না, বাংলাদেশের সব দলের নেতাকর্মীরাই সেখানে উপস্থিত ছিল, কিন্তু দলের নেতৃত্বে বা দলের হাইকমান্ডের নির্দেশে না। তারা প্রত্যেকে নিজের মতো নেমেছে এবং এরা এখন আর দলকে কুর্নিশ করে না, পূজা করে না, মাথা নিচু করে সিজদা করবে না। এরা দলের নেতাদেরকে আর ভাই ভাই স্লোগান দিয়ে ফুলের মালা বরণ করা গলায় দিয়ে তাদেরকে বরণ করার জন্য প্রস্তুত হবে না।
এরা একটা বাংলাদেশ তৈরি করবে। আমি বিশ্বাস করি এরা একটা নতুন বাংলাদেশ তৈরি করবে, যে বাংলাদেশে আর কেউ কারো স্তুতি গেয়ে বড় নেতা হতে চাইবে না। 24 আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে, শিখিয়ে দিয়ে গেছে এই দেশে আর তাবেদারি চলবে না। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। দর্শক, আলোচনাগুলো শুনেছেন। একটা ছাত্রনেতা বলেছেন এখানে কোনো রাজনৈতিক দল নেই, এখানে শুধুমাত্র ছাত্র জনতা রয়েছেন। তারা মূলত ভারত বিরোধী এবং আওয়ামী ফ্যাসিদ বিরোধী, এই জন্যই তারা এই কাজগুলো করেছেন হাসিনার ভাষণের কারণে। মূলত এখানে কেউ নেই, এটাই তিনি বলার চেষ্টা করেছেন। পাশাপাশি বিএনপি থেকে হাফিজ সাহেব বলেছেন যে এটা আসলে কেন হয়েছে তদন্ত করে তারপর বলা যাবে, এবং সরকার থেকে বলা হয়েছে যে হাসিনার উস্কানির কারণে বিক্ষুব্ধ জনতা এটা করেছে। এবং জামাত বলেছেন যে তারা এটা আসলে চায় না, এটা হোক, তারা এটা চায় না। মানে সবাই আর কি মানে ছাড়ানো একটা বক্তব্য দিয়েছেন যাতে করে কাউকে দায়ী করা না হয়, এজন্য সবাই পিছিয়ে রয়েছে। পাশাপাশি ছাত্র জনতাও কিন্তু মোটামুটি নীরব অবস্থানেই রয়েছে, তারা সরাসরি সেখানে অংশগ্রহণ করে নাই, কিন্তু ফেসবুক পোস্টের মাধ্যমে সমর্থন জানিয়েছে। কিন্তু এই কাজগুলো কারা করলো? অর্থাৎ আমি বলতে চাই এখানে সব দলের, জামাত, বিএনপি এবং ছাত্র জনতা সবাই এখানে রয়েছে, সবার দ্বারা এটা সংগঠিত হয়েছে। কিন্তু আসলে কেউ হয়তো বা স্বীকার করছে না, কারণ যেহেতু এটার সাথে একটা ইতিহাস রয়েছে, যেহেতু এটা শেখ মুজিবুরের একজন বাড়ি। হাসিনার বাড়ি হলে হয়তো বা এমন গাছারা কথা বলতো না, কিন্তু শেখ মুজিবুরের হয়তো বা জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে হাসিনার মতো একজন সন্তান জন্ম দেওয়া, যার জন্য হয়তো বা তার আজকের এই অবস্থার পরিণতি হয়েছে।